পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ্ধ হাওয়া লাগে খাঁচায়, কখন জানি উড়ে যায়। পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়। ফরিদা পারভিনের কণ্ঠে লালনের এই গানটি আমার খুবই প্রিয়, এবং বিশেষ করে যে রেকর্ডটা আমি বাজালাম, বাঁশিতে ছিলেন বিশিষ্ট বংশীবাদক গাজী আব্দুল হাকিম। তো তার বাঁশির সঙ্গে ফরিদা পারভিন যে গানটি গাইলেন, পাখি কখন জানি উড়ে যায়, এটা আমার সৌভাগ্য হয়েছিল এটি রেকর্ড করার। 2022-এ আমি একটা প্রামাণ্যচিত্রের কাজে ফরিদা পারভিনের সঙ্গে দেখা করেছিলাম তার বাসায়। তো এই গানটি সামনাসামনি শুনতে পারা এবং সেই সঙ্গে রেকর্ড করতে পারা আমার জন্য একটা অসাধারণ অনুভূতির জায়গা তৈরি করেছিল। অকো পডকাস্টের প্রথম এপিসোড শুরু করার জন্য এবং শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য এরকম একটি গান, এরকম একটি সুন্দর রেকর্ড জুড়ে দেওয়ার থেকে আরও ভালো কোনো উপায় অন্তত আমার জানা ছিল না। বিশেষ করে গানটির কথা এবং সুর সব কিছুই আসলে আমার এই মুহূর্তে আমি যা যা করছি, যা যা করি, আমার জীবনযাপন, আমার কাজকর্ম, আমার যে কোনো ধরনের লেখালেখি, সব কিছুর কারণ, সব কিছুর পেছনের মোটিভেশনটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়। ভেবে অন্ত নাহি দেখি কারবা খাঁচায়, কে বা পাখি আমার এই অঙ্গিনায় থাকি, আমার যেতে চায় পাখি, আমার যেতে চায় পাখি, কখন জানি উড়ে যায় পাখি, কখন জানি উড়ে যায়। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদি রব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা। চারপাশে যে এত কিছু বয়ে চলেছে, এত নিরন্তর অনন্ত ধারা, অনন্ত আনন্দ ধারা বয়ে চলেছে, এই আনন্দ ধারার মধ্যেই আমাদের ছোট্ট একটু জীবন, এবং সেই ছোট্ট বেঁচে থাকার প্রয়াসের মধ্যেই আমাদের জীবনের পরিপূর্ণতার খোঁজ করা, জীবনকে সুন্দর করে তোলার প্রয়াস। এই প্রয়াসে সামান্য একটু অর্থ যোগ করার জন্য আমার মনে হয় হৃদয়ের কথা খুলে বলতে পারার, অকপটে বলতে পারার একটা প্ল্যাটফর্ম থাকা মন্দ না। সেরকম একটি প্ল্যাটফর্ম আমি নিজেই নিজের জন্য তৈরি করতে চাইলাম, সেটার নাম দিলাম অকো পডকাস্ট। আজকে অকো পডকাস্টের প্রথম এপিসোড, এবং যারা যারা আমাকে শুনছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। পডকাস্ট বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে, কারণ
পডকাস্টের মাধ্যমে আসলে যেটা হয় যে টু ডিফাইন ইজ টু লিমিট, মানে সংজ্ঞায়িত করা মানে সংকীর্ণ করে ফেলা। জানি না অনুবাদটা কেমন হলো, এটা আমার অনুবাদ। তো এই সংজ্ঞায়নের মধ্য দিয়ে সংকীর্ণ করে ফেলার যে প্রয়াস, যেটা আমরা অন্যান্য মিডিয়াগুলোতে দেখি, রেডিওতে আমরা দেখি, অনুষ্ঠানের বিষয়বস্তু থাকে, সময়সীমা থাকে, পডকাস্টে অন্তত এত সব কিছু নেই। এবং পডকাস্টটা আসলে মানে ওয়েস্টে এত বেশি জনপ্রিয় হয়ে গেছে, মানে গ্লোবাল নর্থে, হবেই না বা কেন, কারণ স্পটিফাই যেখান থেকে আমি এটি আপলোড করছি, অথবা আরও অন্যান্য যেসব পডকাস্টের প্ল্যাটফর্ম, সেসব থেকে আসলে মনিটাইজ করা, অর্থোপার্জন করা ওয়েস্টে, গ্লোবাল নর্থে অনেক বেশি সম্ভব, যেটা যেটা অনেকগুলো দেশে সম্ভব না। যেমন বাংলাদেশে সম্ভব না, তুরস্কে সম্ভব না। তুরস্ক, যেই জায়গা থেকে আমি এই মুহূর্তে এই পডকাস্টটা রেকর্ড করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। তুরস্কের ইস্তাম্বুল শহরে আমার বসবাস প্রায় 7 বছর ধরে, এটা আমার 7ম বছর। তো এখানে আমি মূলত এসেছিলাম একজন শিক্ষার্থী হিসেবে, এবং আমার পড়ালেখা এখানে শেষ হয়েছে। এখন আমি এখানেই আমার মাস্টার্স করছি এবং মাস্টার্সের থিসিস লিখছি। সেই সঙ্গে আমি বেশ কিছু গবেষণা প্রকল্পে কাজ করি। এই মুহূর্তে আমার বেশ কিছু প্রকল্পের কাজ চলমান, ব্যস্ততা প্রতিনিয়ত, এবং ব্যস্ততাই আসলে সবচেয়ে বড় বাহানা ছিল এতদিন ধরে। বাহানা শব্দটা আসলে তুর্কি ভাষাতে বাহানে, তো বাহানা বলার আগে আমাকে একটু থেমে ভাবতে হলো যে আমি কি বাহানে বলবো না বাহানা বলবো, কারণ 7 বছর ধরে এখানে থাকার সুবাদে এবং আমার একাডেমিক ভাষা, মানে আমার স্নাতক পর্যায়ের পড়ালেখার একাডেমিক ভাষা পুরোটাই ছিল তুর্কি। এখনও আমাকে তুর্কি ভাষাতেই পড়ালেখা করতে হয়। ইনফ্যাক্ট আমি আমার মাস্টার্সের থিসিসও লিখছি তুর্কি ভাষায়। কাজেই বাংলা ভাষা ব্যবহারের মাঝে, বাংলার মধ্যে অনেক অনেক তুর্কি শব্দ অজান্তেই আমি ব্যবহার করি। আমার স্বপ্নে দেখা যায় যে তুর্কি বাংলার একটা মিশ্রণ আমি লক্ষ্য করি। ইংরেজি পরে আসে, মানে তৃতীয় ভাষা ইংরেজি আমার এখন হয়ে গেছে, যদিও ইংরেজি আমার দ্বিতীয় ভাষা ছিল। এখন তুরস্কে এতদিন থাকার সুবাদে এবং তুর্কি ভাষায় পড়ালেখা করার সুবাদে আমার মনে হয় যে তুর্কি ভাষা আমার দ্বিতীয় ভাষা আর ইংরেজি আমার তৃতীয় ভাষা। তো যেটা বলছিলাম যে এই যে ভাষার যে ব্যবহার এবং ভাষা যে একটা চর্চার বিষয়, সেটি আমি খুব বেশি অনুভব করি এখন। আমার বাংলা অনেক ভালো ছিল একটা সময়, মানে আমি সবসময়, বিশেষ করে আমি যখন দেশে ছিলাম, যখন আমি কলেজে পড়তাম সেন্ট জোসেফে, গ্রেড 11 গ্রেড 12 একাদশ দ্বাদশ শ্রেণী আমি ওখানেই পড়েছি। তো সেন্ট জোসেফে সমস্ত ন্যাশনাল অনুষ্ঠানগুলোতে, অনেকগুলো তো জাতীয় ইভেন্ট হতো ওখানে, সবগুলোতে আমি মঞ্চে উপস্থাপনা করতাম। তারপর ওই যে কিশোর আলোর একটা অনুষ্ঠান হয় প্রতি বছর, কি আনন্দ, ওটার 2017 আসরে আমি উপস্থাপক ছিলাম। তো এরকম অনেক বড় বড় মঞ্চে আসলে আমি উপস্থাপনা করেছি এবং আমি কাজটা খুবই উপভোগ করতাম এবং বাংলা ভাষায় বলতে, প্রকাশ করতে আমার খুবই ভালো লাগতো। এবং এই কথা বলা নিয়েই মূলত, কথা বলতে পারি বলেই মূলত আমাকে বিতর্কের মঞ্চে বারবার উঠতে হয়েছে। যদিও বিতর্ক বিষয়টা আমার খুব বেশি একটা ভালো লাগে না, কারণ একজন বিতার্কিক একই বিষয়ের পক্ষে যতটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারেন, ঠিক সেই একই বিষয়ের বিপক্ষেও সমান পরিমাণ কনফিডেন্সের সঙ্গে বলে যেতে পারেন, যেটা আমার কাছে মারাত্মক বিধ্বংসী এবং খারাপ একটা অ্যাপ্রোচ মনে হয়েছে। কারণ আমি সাদাকে ভালোও বলতে শিখছি, সাদাকে কালোও বলতে শিখছি, মানে সাদাকে খারাপও বলতে শিখছি, এবং প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা ঘটনার পক্ষে বিপক্ষে আমি যখন যেভাবে সম্ভব আমি হয় পক্ষে অথবা বিপক্ষে যেয়ে কথা বলতে পারছি, এবং নির্দ্বিধায়, কোনো রকমের সংকোচ ছাড়া। এটা যেটা করেছিল আমাকে, যে আমি
বিতর্ক যখন শুরু করলাম আমার মধ্যে তো এই বিষয়টা গ্রো করা শুরু করলো যে না আমি প্রতিটা বিষয়ের পক্ষেও বলতে পারবো বিপক্ষেও বলতে পারবো এবং এর বাইরেও আমার একটা সহজাত নম্রতা আছে একটা ভদ্রতা আছে আমাকে আমার স্কুলের শিক্ষকরা অনেক সময় বিনয়ের অবতার বলতেন তো যেটা হয়েছে যে এই বিনয়ের কারণে এবং বিতর্ক থেকে পাওয়া পক্ষ বিপক্ষ দুই ভাবেই মানে নদীর দুই ধারেই দুই পারেই সমানভাবে বিচরণ করার এবং সমান আনন্দের সঙ্গে সমান কনফিডেন্সের সঙ্গে বিচরণ করার যে শিক্ষা এই দুটোর মিশেলে এবং আমার নম্রতা আমার বিনয়ের অবতার ট্যাগ এই সব কিছুর মিশেলে আমি আসলে আমার যে একান্ত সত্তা সেটাকে হারাতে বসেছিলাম আমার ভেতরের যে কথা সেটাকে আমি আর খোঁজ করতে পারছিলাম না আমার কেন জানি না মনে হচ্ছিল যে পৃথিবীর সবগুলো বিষয়েরই তো অনেকগুলো পার্সপেক্টিভ থাকে অনেকগুলো দিক থেকে এক একটা বিষয়কে ব্যাখ্যা করা যায় তো তারপর যখন আমার এটা মনে হলো বিশেষ করে আমি যখন সেন্ট জোসেফে পড়া শুরু করলাম তখনই আমি বিতর্ক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম বিতর্ক থেকে অনেক দূরে চলে এসেছিলাম কারণ আমার কেন জানি না মনে হতো যে বিতর্ক আমাকে আমার ভেতরের কথা শুনতে দিচ্ছে না আমাকে বরং হাজারটা ফ্যাক্ট দিয়ে প্রত্যেকটি বিষয়কে হাজারটা তথ্য হাজারটা উপাত্ত ফ্যাক্ট এসব কিছু দিয়ে প্রত্যেকটা বিষয়কে ভাবতে এবং বিশ্লেষণ করতে উদ্বুদ্ধ করছে যেটা মোটেও খারাপ কিছু না আমি এটার বিপক্ষে না এটা অবশ্যই ভালো একটা গুণ যারা করতে পারেন যারা ভালো বিতার্কিক রয়েছেন তাদের সবাইকে আমার অনেক শ্রদ্ধা অনেক সম্মান আমি আপনাদের সবার প্রতি সম্মান রেখেই বলছি বিতর্ক বিষয়টাতে আমি আর নিজেকে প্রকাশ করতে পারছিলাম না আমার কেন জানি না মনে হচ্ছিল যে আমি নিজেকে লিমিট করে ফেলছি আমি আমার ভেতরের কথা শুনছি না ওই মুহূর্তেই আমি মূলত এর আগেও আমি টুকটাক কবিতা লিখতাম টুকটাক সৃজনশীল প্রকাশে মন দিতাম কিন্তু ওই বিতর্ক ছেড়ে দেওয়ার পর আমি আরও বেশি করে আমার সৃজনশীল প্রকাশে মন দিতে আরম্ভ করলাম এবং আমি লেখালেখিতে মন দিলাম এবং এখন আমার লেখালেখি করতে খুব ভালো লাগে এবং লেখালেখির মধ্যে যেটা হয় যে আমি যখন কিছু একটা লিখি অনেকগুলো মানে অনেকবার কপি এডিট করতে হয় অনেকগুলো শব্দের হেরফের করতে হয় আচ্ছা অমুক জায়গায় অমুক শব্দটার বদলে ওখানে তো একটা হাইফেন দিয়ে দিলেই তো পারতাম ওখানে একটা ড্যাশ দিয়ে পরের সেন্টেন্সে জাম্প করলেই তো পারতাম এরকম অনেক রকমের হিসেব নিকেশ লেখার মধ্যেও চলে আসে এবং আমি যখন লিখি তখন আমার মনে হয় যে আমি যেন একটা মানে আমি যেন একটা তবলার তালের সঙ্গে লিখছি মানে তাল যেমন কাহার বা তাল যখন ধা ধিন ধিন ধা না ধা ধিন ধিন ধাগে তেটে নাগে ধিনা রাইট ধাগে তেটে নাগে ধিনা ইয়েস 8 মাত্রার কাহার বা তাল তো আমি যখন একটা কবিতা লিখি অথবা একটা যখন গল্প লিখি আমার সঙ্গে মানে আমি তাল বিষয়টা শিখেছিলাম অনেক আগে আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমি গান শেখা শুরু করি এবং আমি আহামরি ভালো গান পারি না কিন্তু এই যে তালের সেন্স তালের যে কনসেপ্ট ওটা আমার খুব ভালো লাগতো তো পরবর্তীতে আমি যখন লেখালেখি শুরু করলাম মানে তাল যখন শিখেছিলাম তখন আমার যেটা ভালো লাগতো যে প্রত্যেকটা গান বিষয়টা কতটা মুক্ত কত সুন্দর সুর সেই সুরগুলো তালের ফ্রেমের মধ্যে আমরা বাঁধার চেষ্টা করছি যখন একটা গান কাহার বা তালে চলছে তখন সেটা ওই 8 মাত্রার মধ্যেই চলছে যখন একটা গান দাদরা তালে চলছে তখন সেটা ওই 3 মাত্রার মধ্যেই চলছে ধা ধিন না না তিন না মানে আমি যদি বোলগুলো ভুল বলে থাকি আমি অনেক দুঃখিত কারণ আমি ভুলে গেছি অনেক ছোটোবেলায় এগুলো চর্চা করা তো এই যে গানের মতো এত মুক্ত এত সুন্দর একটা প্রকাশ সেটাকেও যখন আমরা তালে বাঁধার চেষ্টা করছি এবং তালে বাঁধার পর গানটা যেন আরও সুন্দর হয়ে উঠছে গানটাকে যেন আমরা একটা সুন্দর একটা কি বলবো একটা সুন্দর ফ্রেম দিচ্ছি একটা জীবন দিচ্ছি একটা সিলেবাসের মধ্যে বেঁধে ফেলছি তো সেই দর্শনটা সেই অনুভবটা সেই অনুভূতিটাই পরবর্তীতে আমার লেখালেখিতে অল্প বিস্তর হলেও প্রভাবিত করেছে আমাকে এবং প্রভাব বিস্তার করেছে এবং আমি যখন এখন লিখি তখন আমি বুঝতে পারি যে কোথায় আমার লেখার
তালে ছন্দে পতন ঘটছে এবং কোন জায়গায় দুটো শব্দ কমিয়ে আনা জরুরি, কোন জায়গায় দুটো শব্দ বাড়িয়ে লেখা জরুরি। তো এই বিষয়টা আমাকে খুব ভাবায় এবং আমি 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 আমার অজান্তেই, আমার সাবকনশাসে আমি এই বিষয়টাকে ধারণ করি এবং মাঝে মধ্যে আমি যখন আমার গভীরে ডুব দিই এবং নিজের ভেতরের কথা, অনুভব, অনুভূতিকে একটু করে আবিষ্কার করার চেষ্টা করি, একটু করে ভাবার চেষ্টা করি, তখন আসলে এই তালের বিষয়টা আমার মাথায় আসে। আবার এই তালের সঙ্গে আমি যদি আমার জীবনকে মানিয়ে নিই, দেখেন গানের মতোই, সুরের মতোই কত সুন্দর, কত স্বাধীন আমাদের জীবন, তাই না? আমাদের চিন্তা শক্তি, আমাদের সৃজনশীলতা, আমাদের সত্তা, আমাদের ভেতরের আনন্দধারা, যেটা দিয়ে শুরু করলাম রবীন্দ্রনাথের গান, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। তো এই যে অনন্ত আনন্দধারা, এই অনন্ত আনন্দধারার দিকে যদি আমরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি, তাহলে কিন্তু এই তাকিয়েই থাকতে হবে। আমাদের জীবন কিন্তু বয়ে যাবে এবং একে একে জীবন কখন কোন দিক দিয়ে পার হয়ে যাবে আমরা হয়তো টেরই পাবো না। এজন্যই হয়তো আমরা জীবনকে একটা নিয়মের বন্ধনে বাঁধার চেষ্টা করি, একটা নিয়মের আদলে আনার চেষ্টা করি, জীবনের সিলেবাস নির্ধারণ করি, জীবনের একটা ফ্রেম ঠিক করি এবং আমরা আমাদের সারা দিনকে একটা রুটিনের মধ্যে ফেলে দিই। সকালে এটা করতে চাই, দুপুরে এটা করতে চাই, তারপরে শাওয়ার নিতে চাই, তারপরে খেতে চাই, তারপরে ইত্যাদি ইত্যাদি। তো যখন আমরা আমাদের জীবনকেও ওরকম একটা তালের ফ্রেমে বেঁধে দিই, যখন আমাদের জীবনটাও তাল মেপে মেপে, তাল মেনে মেনে তালে তালে চলে, তখন মনে হয় যে জীবনটাও যেন আরও সুন্দর হয়ে ওঠে, আরও অর্থবহ হয়ে ওঠে, আরও পরিপূর্ণ হয়ে ওঠে। অথবা পরিপূর্ণতার পথে জীবনের যে যাত্রা, পরিপূর্ণতার দিকে, সেই যাত্রাটা আরও বেশি বেগবান, আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। তো সেজন্যই আমার মনে হয় যে এই সবগুলো বিষয় আসলে একটা আরেকটার সঙ্গে কানেক্টেড। তবে আমি এটাও বলতে চাই যে জীবনের আসলে কোনো নির্দিষ্ট সিলেবাস হয় না। মানে দূর থেকে যখন আমরা তাকাই, যেমন আমরা জীবনকে অনেকগুলো পরিকল্পনা করি হয়তো জীবনকে নিয়ে, যে আচ্ছা এত বছর বয়সে আমি এটা করতে চাই, অত বছর বয়সে আমি ওটা করতে চাই, আমার এত বছর বয়সের মধ্যে এত এত কিছু থাকতে হবে, এতগুলো সার্টিফিকেট থাকতে হবে, এতগুলো মানে এত অঙ্কের অর্থ আমাকে উপার্জন করতে হবে। তো এই যে আমরা নিজেদেরকে যে কত রকমের টার্গেট দিয়ে দিই, সে টার্গেটগুলো অনেক সময় আমরা মেনে চলতে পারি, অনেক সময় পারি না। অনেক সময় জীবন এমন এমন প্রশ্নের উত্তর দিয়ে দেয় আমাদেরকে, যেই প্রশ্নগুলো আমরা জীবনকে কখনো, মানে যেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা কখনো ভাবিও না, আমরা ভাবতেও পারি না। আমাদের মানে দুঃস্বপ্নের মধ্যেও যে প্রশ্নগুলো নিয়ে আমরা ভাবতে পারি না, জীবন সেরকম প্রশ্নের উত্তর আমাদেরকে দিয়ে দেয়। এবং তখনও কিন্তু আবার আমাদেরকে নতুনভাবে, নতুন ফরম্যাটে জীবনকে এগিয়ে নিতে হয়। এবং এটাই বোধহয় জীবনের নিয়ম, যে জীবন একটা আনন্দধারা, জীবন গতিশীল, এবং এই গতিশীলতাই জীবনের প্রধান বৈশিষ্ট্য। গতিশীলতার মধ্যে যখনই একটা স্থির কোনো কিছু আসে, যখনই আমরা একটু বিশ্রাম নিই, যখনই একটু অপেক্ষা করি, সেই অপেক্ষা করাটা, সেই বিশ্রাম নেওয়াটাই যেন অস্বাভাবিক। জীবন চলতে থাকবে, জীবন গতিশীল হবে, গতিশীল থাকবে। এই গতিশীলতাই যেন জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এটি আমার মাঝে মধ্যে মনে হয়। আমি কেন এই পডকাস্টটা করছি, অকো পডকাস্ট, আসলে অনেক দিন থেকে আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আমাকে বারবার করে বলছিলেন যে আমি যেন এসে কথা বলি, এবং আমার কথা সবাই শুনতে চাইছিলেন। অনেকে বলছিলেন ভ্লগ করতে, ইউটিউবিং করতে। আমি কেন জানি না ক্যামেরার সামনে নিজের কথা নিজে বলে যেতে খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না এখন পর্যন্ত। হয়তো ভবিষ্যতে আমার আগ্রহ জন্মাবে এবং সেই ইচ্ছে এবং সেই স্পৃহা জন্মাবে, তখন হয়তো আমি সেরকম কিছু একটা করতে পারি। কিন্তু এই মুহূর্তে আমার
মনে হলো যে আমি পডকাস্ট শুরু করতে পারি, এবং 2025-এ আসলে পডকাস্ট দিয়ে 2025 শুরু করা যেতে পারে। এটার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ আসলে একরকম একটা একটা অনুভূতি, একটা জীবন ভাবনা বলতে পারেন। আমি 2024-এর অক্টোবর মাসে একটা গবেষণার একটা কোলাবোরেশন, একটা কাজে আমি গিয়েছিলাম ইংল্যান্ডে। তো ইংল্যান্ডে যখন আমি ছিলাম, ওখানে আমার প্রথম রাত ইংল্যান্ডে যাওয়ার পর, ওটা ছিল আমার জীবনের প্রথম বিলেত সফর। এবং প্রথম রাতে আমি যে হোটেলে ছিলাম, 4 তলায় ছিলাম, হোটেলে হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বাজা শুরু করলো। এবং এই ফায়ার অ্যালার্ম বাজা শুরু করার পর আমি তো খুব ভয় পেয়ে গেলাম। আমি 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 হুইল চেয়ার ব্যবহার করি এমনিতে 4 বছর ধরে। তো আমি আমার হুইল চেয়ারে কোনো রকমভাবে নিজেকে ট্রান্সফার করে বিছানা থেকে দৌড়ে বের হলাম, মানে হুইল চেয়ার চালিয়ে দৌড়ে বের হলাম, যেয়ে দেখি যে পুরো হোটেলের মানুষজন হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নিচে নামা শুরু করছে। এবং আপনারা জানেন যে ফায়ার অ্যালার্ম বাজলে যে কোনো বড় বড় ভবনের লিফট বন্ধ করে দেওয়া হয়। আর যেহেতু লিফট বন্ধ, আর আমি যেহেতু হাঁটতে পারি না, সাপোর্ট ছাড়া হাঁটতে পারি না, তো আমি আমার হুইল চেয়ার নিয়ে আসলে আমি বুঝতে পারছিলাম না যে আমার এখন কি করা দরকার, কি করতে পারি। এইরকম একটা সময়ে মানে এরকম আমি রীতিমতো ভয়ে কাঁপা শুরু করেছি এবং আমার প্রচণ্ড ভয় লাগছে। আমি ভাবছিলাম যে এটাই বোধহয় শেষ, মানে এত সিরিয়াস একটা বিষয়, পুরো হোটেলের সব মানুষজন উপর থেকে একদম মানে হুড়মুড় করে নিচে নামছে, আমি নামতে পারছি না। এমন একটা পরিস্থিতিতে 4 জন মানুষ আমার কাছে এলেন, মানে 2 ব্রিটিশ কাপল, 2 জন মহিলা 2 জন পুরুষ, ওনারা আমার কাছে এলেন এবং আমাকে বললেন যে তুমি একদম ভেবো না, তোমাকে ছেড়ে আমরা নিচে নামছি না, আমাদের যদি মরতেও হয় আমরা একসঙ্গে মরবো, তুমি একদম ভেবো না। ওই 4 জনের মধ্যে একজন মহিলার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। উনি নিজেও শুধু স্রষ্টাকে ডাকছিলেন এবং কাঁপছিলেন। এমন অবস্থায় উনি নিজে কাঁদছেন, এক হাত দিয়ে উনি ওনার নিজের চোখ মুছছেন, আরেক হাত দিয়ে উনি আমার মাথায় হাত দিচ্ছেন, আমার পিঠে হাত দিচ্ছেন, বলছেন যে তুমি একদম ভেবো না, আমরা তোমাকে ছেড়ে নিচে নামছি না। উনারা জানতেন না যে ওই রাতটাই আমাদের শেষ রাত ছিল কিনা, আমি নিজেও জানতাম না, আমরা কেউ জানতাম না। কিন্তু ওই রকম একটা জটিল মুহূর্তে যখন সবাই নিজেদের জীবন হাতে নিয়ে দৌড়ে নিচে নামার চেষ্টা করছে, সেরকম একটা সময়, সেরকম একটা পরিস্থিতিতে আমি চিনি না জানি না 4 জন মানুষ এসে আমাকে ঘিরে ধরলেন এবং আমাকে বললেন আমাকে না নিয়ে ওনারা নিচে নামবেন না। এবং যখন সিঁড়ি একটু ফাঁকা হলো, তখন এই 4 জন মানুষ আমাকে চেড়ে চ্যাংদোলা করে 4 তলা থেকে নিচতলা পর্যন্ত নামালেন। এবং পরে যখন হোটেলের এক কোণে আসলে সামান্য একটু আগুন ধরেছিল, সেই আগুনটা পরবর্তীতে নিভিয়ে ফেলেছিল হোটেল অথরিটি, তারপরে এই 4 জন মানুষই আবার আমাকে কষ্ট করে উপরে তুলে এনে আমাকে হুইল চেয়ারে বসিয়ে আমার ঘরে রেখে তারপরে ওরা ওদের নিজ নিজ জায়গায় চলে গেলেন। ওই মুহূর্তে আমার মনে হয়েছিল যে ওই মুহূর্তটা, ওই কয়েকটা মিনিট আমার জীবনের সবচেয়ে বড় মানবিক মুহূর্ত ছিল। আমি জানতাম না আমি মরে যাব কি না, এবং আমি ধরেই নিয়েছিলাম একরকম যে এটাই বোধহয় শেষ এবং আমরা সবাই মরে যাচ্ছি, সবাইকে আগুনে পুড়ে মরতে হবে। এবং ওই মুহূর্তে এই যে 4 জন মানুষ একদম ফেরেশতার মতো আমার কাছে এসে আমাকে বাঁচানোর চেষ্টা করলেন, আমি এতটাই ওভারওয়েলমড ছিলাম, এতটাই কৃতজ্ঞতায় ওভারওয়েলমড ছিলাম যে আমি তাদের নাম জানার যে একটা মানে পরবর্তীতে মনে হচ্ছে যে আমি কেন ওদের নামটা অন্তত আমি তো জানতে পারতাম, আমি ওদের নাম জিজ্ঞেস করিনি, আমি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছিলাম বারবার, কিন্তু ওনাদের নাম আমি জানতে ভুলে গিয়েছিলাম। মানে আমি এতটাই মুগ্ধ ছিলাম তাদের প্রতি কৃতজ্ঞতা থেকে। তো তারপরে আমার মনে হয়েছিল যে জীবন কতটাই না ঠুনকো না। মানে এর আগে আমার এরকম অনুভূতি হয়েছিল 4 বছর আগে, যখন আমার ডাক্তার আমাকে বলেছিলেন যে আমার খুব জটিল ক্যান্সার হয়েছে। মানে আমার একটা টেস্ট, নিউক্লিয়ার পিইটি টেস্টের রিপোর্টে যখন দেখা গেল যে আমার ক্যান্সার, তখন আমি ভেবেছিলাম যে এটাই বোধহয় জীবনের শেষ। এবং
তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে প্রত্যেকটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ, জীবনের প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আমি কি দেখলাম, কি দেখছি, কি করতে চাইছি, কোনটাকে অর্থ বলছি এবং কোন অর্থের বিচারে আমি আবার জীবনকে অর্থবহ বলছি, এই ক্যালকুলেশনগুলো করে ফেলা এবং এই সমঝোতাগুলো নিজের সঙ্গে নিজে করে ফেলা আসলে খুব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ, মানে এই বিষয়টাও মেনে নেওয়া গুরুত্বপূর্ণ যে জীবনের কোনো সিলেবাস হয় না, প্রত্যেকটা জীবন ইউনিক, প্রত্যেকটা জীবন নিজ নিজ মানে গুণে গুণান্বিত এবং নিজ নিজ অর্থে, নিজ নিজ ফ্রেমে অর্থবহ। এটাকে আমাদেরকে মেনে নিতে হবে। আমি অন্তত মেনে নেওয়ার চেষ্টা করছি যে আমার জীবনের অর্থ অথবা আমার জীবন কতটা অর্থবহ এটা আরেকটা মানুষ কখনোই আমাকে বলে দিতে পারবে না, এবং এটা আরেকটা মানুষের কাজও না, এবং আরেকটা মানুষের জাজমেন্টের উপর আমি কেন নির্ভর করব, এবং আরেকটা মানুষের জাজমেন্টের উপর ভিত্তি করে আমি কেন আমার জীবনের অর্থকে নির্ধারণ করব, তাই না? কারণ আমার জীবনটা একান্ত আমার জীবনকে আমি কিভাবে দেখতে চাই সেটা একান্ত আমার বিষয়, সেটা একান্ত আমার সঙ্গে আমার বোঝাপড়ার বিষয়। এখানে তো অন্য কারোর এসে নাক গলানোর কোনো কথা না। তো এই বোঝাপড়াগুলো আসলে নিজের সঙ্গে নিজে আমি করার চেষ্টা করছি। সেই সঙ্গে অকপডকাস্টের প্রথম এপিসোডে আমি আরও একটি স্বীকারোক্তি করতে চাই এবং আরও একটি বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে অনুরোধ করতে চাই আরও একটি বিষয় কে মেনে নেওয়ার জন্য, যেটা আমিও মেনে নিতে চাই, যে আজকের আমার বক্তব্যের সঙ্গে আগামীকালকের আমার বক্তব্য অবশ্যই ভিন্ন হতে পারে। আমি যতই বড় হচ্ছি, যতই তথাকথিত শিক্ষিত হচ্ছি, ততই একটা বিষয় আসলে আমার কাছে খুব স্পষ্ট হচ্ছে যে আমার জ্ঞান নেই। আসলে আমি প্রচণ্ড জ্ঞানহীন একটা মানুষ, এবং আমি যে কিছুই জানি না সেটি আমি আসলে আবিষ্কার করছি। এবং 2024 আমার একটা বই বেরিয়েছিল, বইটা আমার হাতে, আমার ইস্তাম্বুল, ঐতিহ্য থেকে বেরিয়েছিল। আমার ইস্তাম্বুলে আমি লেখকের নিবেদন যে অংশ, মানে বইয়ের যে একদম প্রথম অংশ লেখকের নিবেদন, সেখানে একটা কথা আমি লিখেছিলাম যে জ্ঞান শূন্য, এরকম কিছু একটা একটু বের করি। জ্ঞান দূষণ মুক্ত মস্তিষ্ক তুলোর মতো হালকা, বয়ে বেড়াতে আমার কোনো কষ্টই হয় না। এটার আগে কি লিখেছিলাম যে আমার মস্তিষ্ক ভাঙলে জ্ঞান বুদ্ধির দেখা মিলবে না খুব একটা, অবশ্য এতে আমি খুশিই বেশ। জ্ঞান দূষণ মুক্ত মস্তিষ্ক তুলোর মতো হালকা, বয়ে বেড়াতে আমার কোনো কষ্টই হয় না। আমি জ্ঞানকে কেন দূষণ বলেছিলাম তা আমি জানি না, কিন্তু আমার কেন জানি না মনে হয়েছে, মানে ওই স্পেসিফিক সময়টাতে আমার মনে হয়েছিল যে জ্ঞান আমার মস্তিষ্ককে অনেক অনেক দিক থেকে লিমিট করে ফেলে। আমি যখন কিছু একটা জানি, কিছু একটা বুঝি, তখন আমার মস্তিষ্ক মানে সেই জানায়, সেই জ্ঞানের কাছে আসলে নিজেকে সমর্পণ করে দেয়, এবং সেই জ্ঞানের বাইরেও যে একটা আলাদা জগৎ থাকতে পারে, সেই জ্ঞানের বক্সটার বাইরেও যে একটা বড় জগৎ থাকতে পারে, সেই জগৎ থেকে আমার মস্তিষ্ক নিজেকে বঞ্চিত করে যখন সে নিজেকে সমর্পণ করে দেয় জ্ঞানের কাছে। সেরকম একটা চিন্তা ভাবনা আমার সেই মুহূর্তে মাথায় চলছিল, সেজন্যই আমি লিখেছিলাম যে জ্ঞান দূষণ মুক্ত মস্তিষ্ক। একটা বিষয় নিশ্চয়ই আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যে আমি কোনো রকমের বিষয়ের ফ্রেমওয়ার্কে এই পডকাস্টকে বাঁধতে চাই না, এবং আমি কথা বলে যেতে চাই, আমি অকপটে আমার কথাগুলো বলে যেতে চাই। আবারও রবীন্দ্রনাথের সেই গানের সেই কথা, যে হৃদয়ের কথা বলিতে ব্যাকুল। তো আমি আসলেও হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, যদিও গানটার পরের লাইনটা অনেকটা এরকম যে আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেউ তা। আমাকে এমন না যে আমাকে কেউ শুধায়নি, আমাকে কেউ জিজ্ঞেস করেনি, আমাকে আমার হৃদয়ের কথা জানার জন্য আপনারা অনেকেই বলেছেন, জানতে চেয়েছেন। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, যারা আমাকে শুনতে চান, যারা আমাকে পড়তে চান, যারা সবসময় আমার কাছ থেকে জানতে চান। আমি আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ। আশা করছি আজকে থেকে, মানে এখন থেকে অকপডকাস্টের মাধ্যমে আমি আমার কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারবো। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে, অথবা কোনো মতামত থাকে, পরামর্শ থাকে, কোনো কিছু বলার থাকে,
দয়া করে আমাকে ইমেইল করবেন অকো পডকাস্টের ইমেইলে। আমি একটা ইমেইলও খুলেছি অকো পডকাস্টের জন্য, OKOPODCAST, পডকাস্টের যে পডকাস্ট সেটাই রেখেছি, আর অকোপটের অকোটা শুধু নিয়েছি, okopodcast@gmail.com। আবার বলছি, OKOPODCAST@gmail.com, okopodcast@gmail.com। এখানে আমাকে লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর করার জন্য পরবর্তী এপিসোডগুলোতে, এবং আমি এটাও চেষ্টা করব যেন প্রতি সপ্তাহে একটা করে এপিসোড নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমার কথা যদি খুব বেশি অসঙ্গত শোনায়, এবং আমার কথা অনেক সময় আমি নিজেও আমার নিজের কথার আসলে কোনো তাল খুঁজে পাই না, which is very bad, কারণ আজকে যে তালে তালে চলার, জীবনকে তালে তালে চালানোর, লেখালেখি করার সময় যে আমি তাল বোধটাকে মাথার ভেতরে রাখি, এই যে তাল নিয়ে যে এত প্রশংসা করলাম, নিজের কথাবার্তার মধ্যেই যদি সেই তালের জ্ঞান না থাকে, তাল জ্ঞানহীন যদি কথাবার্তা বলে যাই, সেটা নিশ্চয়ই খুব ভালো একটা বিষয় হবে না। কাজে আমি চেষ্টা করব যতটা গুছিয়ে, যতটা সুন্দরভাবে আপনাদের কাছে আমার কথাগুলো প্রেজেন্ট করা যায়, সেই প্রচেষ্টা আমার থাকবে। সবাই ভালো থাকবেন, পরবর্তী এপিসোডে আবার কথা হবে। সেই পর্যন্ত আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। 2025 সবার জীবনে আনন্দ, সুখ, উল্লাস বয়ে আনুক, এবং এই যে অনন্ত আনন্দধারা যেটা নিরন্তর বয়ে চলেছে আমাদের জগতে, আমাদের চারপাশে, আমাদের জীবনে, সে আনন্দধারা যেন আমরা সবাই উপলব্ধি করতে পারি, এবং সে আনন্দধারার সঙ্গে, সে আনন্দধারার তালে তালে আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারি, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে অর্থবহ করে তুলতে পারি। সেই আশায়, প্রত্যাশায় আজকে এখানেই রাখছি। সবাইকে অনেক ধন্যবাদ।